5ই জানুয়ারি ইডির উপর যে হামলার ঘটনা ঘটে সেই থেকে সন্দেশখালী একেবারে খবরের শিরোনামে, আজও সন্দেশখালী খবরের শিরোনামে। এবং গতকাল যে ভিডিও আমরা দেখতে পেলাম, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে, যে ভিডিও জাগিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে, যেখানে গঙ্গাধর কয়াল অর্থাৎ বিজেপির মণ্ডল সভাপতির বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তৃণমূল দাবি করছে যে গোটা সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত এবং যেখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, অভিযোগ করানো হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিচার ব্যবস্থাকেও নিশানা করেছে। এই সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিভিন্ন দিকে। এবং এর পাশাপাশি আমরা জানি আগামীকাল এসএসসি মামলার শুনানি রয়েছে। 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে, যেখানে 2016 যোগ্য অযোগ্য কারা, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আর এবার 2014 টেট নিয়েও সেই একই প্রশ্ন তুলল হাইকোর্ট। এ নিয়ে আজকে আমাদের কার দখলে দিল্লির আলোচনা, শুরুতেই দেখাবো আপনাদের বিষয়। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে তরজা তুঙ্গে, শোরগোল পড়ে গিয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। টাকা ফেরত পাওয়া যায় কিন্তু মেয়েদের অর্থাৎ মায়েদের সম্মান ফেরানো সম্ভব নয়, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচা চিত্রনাট্য তৈরি করেছে তৃণমূল, অনেক দূর পর্যন্ত যাব, পাল্টা বলছেন বিরোধী দলনেতা। সন্দেশখালী নিয়ে অভিষেকের নিশানায় বিচার ব্যবস্থা। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ তদন্ত ইডি সিবিআই করুক দাবি শুভেন্দুর। অন্যদিকে মনোনয়নে তুলকালাম, অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানির মামলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম, 2016 এসএসসির পর 2014 টেটেও যোগ্য অযোগ্য প্রশ্ন হাইকোর্টের। কাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি রয়েছে। আর শুরুতেই যে সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ এই সন্দেশখালী নিয়ে কে সত্যি বলছেন। শনিবার তৃণমূলের পোস্ট করা এই ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। পাল্টা তৃণমূল বলছে সিবিআইকে আশ্রয়স্থল হিসেবে ভাবে বিজেপি। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো, তো আপনাকে না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। লোকসভা ভোটের মাঝে সন্দেশখালী নিয়ে তৃণমূলের পোস্ট করা এই ভিডিও ঘিরে এখন সরগরম বঙ্গ রাজনীতি। প্রশ্ন উঠতে শুরু করেছে, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি সত্যিই বানানো? নেপথ্যে বিজেপির রাজনীতি, ভিডিও বিকৃত করেছে তৃণমূল। ভোটের মাঝখানে কি তৃণমূলের নতুন কোনো কৌশল? এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেফতার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। ইতিমধ্যেই তার মুখ ও কণ্ঠস্বর বিকৃত করার অভিযোগে সিবিআই এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়াল। অন্যদিকে 48 ঘন্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাওয়ার দাবি তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার নদিয়ার কালীগঞ্জের সভায় ভিডিওটি দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনে কাজটা আমরা করিয়েছি। সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন ওয়াশ করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন, ধর্ষণের অভিযোগ সিবিআই কে দিয়েছিলাম। সিবিআই আসছে, সিবিআই যদি কেস না নেয় গঙ্গাধর কয়ালকে দিয়ে হাইকোর্ট করাবো। এই ম্যাটারটা সিবিআই কে হ্যান্ডওভার করা যায়। কি হয়েছে? ঘটনাটার সত্যতা কিছু নেই, ঘটনাটার কোনো সত্যতা নেই বলছে। সত্যতার প্রশ্নই নেই, সত্যতার প্রশ্নই নেই, সেটা গঙ্গাধর কয়াল নিজে বলে দিয়েছে, আমার বলার দরকার। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তাই কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি। চিঠিতে তিনি দাবি করেছেন উইলিয়ামস নামে একটি চ্যানেল থেকে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার মুখ ও কণ্ঠস্বর বিকৃত করে ভিডিওটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সন্দেশখালীর ঘটনা সম্পর্কে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কণ্ঠস্বর বদল ও বিকৃত করে এই ষড়যন্ত্রের মূল কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। হয় পুলিশ সুও মোটো মামলা রুজু করুক,
অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক। সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে। রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে। করুক না তদন্ত, কোর্ট তো খোলা আছে। রাজ্য পুলিশ তো ইডি সিবিআই এর বিরুদ্ধে অনেক মামলা করেছে আর কোর্টে গিয়ে দুগালে দুটো থাপ্পড় খেয়েছে মমতা। এখন প্রশ্ন উঠছে, সন্দেশখালী নিয়ে এই ভিডিওর তদন্তভার কার হাতে যাওয়া উচিত? নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিবিআই নাকি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা পুলিশ? ভাইরাল ভিডিও তো কগনিজেন্স নেওয়া সম্ভব না। যে ভদ্রলোকের ভিডিও স্টেটমেন্টটা পাওয়া গেছে উনি নিজে সিবিআই ডিরেক্টরকে চিঠি করেছেন এবং বলেছে যে এই যে ভিডিওটা সেটা আর কি ফেক ভিডিও, যে উদ্দেশ্যে আজকে সিবিআই তদন্ত করছে তার একটা অ্যাসপেক্ট, সেটা সিবিআই এই কমপ্লেন পাওয়ার পর তাদের পক্ষে আরও সহজ হলো এটাকে ইনভেস্টিগেট করা। এবং যেহেতু কোর্ট মনিটরিং, নিশ্চয়ই সামনের দিনে সিবিআই এই যে রিপোর্টটা হবে সেটা কোর্টের কাছে জমা করবে। কে সত্যি বলছেন আর কে মিথ্যা তা তো ভবিষ্যতেই জানা যাবে। তবে এই ভিডিও ভোটে কোন দলকে ডিভিডেন্ড দেবে আর কোন দলের ক্ষতি হবে তা বোঝা যাবে 4 জুন। অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ যে ভিডিও তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে এই ভিডিও ভুয়ো ভিডিও, যেখানে সিবিআই তদন্তের দাবিতে অনড় তিনি, পাশাপাশি কাঁচা স্ক্রিপ্ট বলছেন তিনি এই ভিডিওকে, অর্থাৎ কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তৃণমূল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাইতে বলছে এবং তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সরাসরি চলে যাব অভ্র। দেখুন, আমি পরিষ্কার ওনাকে চ্যালেঞ্জ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পেরিয়ে গেছে। নেক্সট 24 ঘন্টার মধ্যে ওনার যদি ক্ষমতা থাকে, ওনার যদি দম থাকে, উনি সুপ্রিম কোর্টে এফিডেভিট করে ওই ভিডিওটা জমা দিক। একদম দত্তহীন ভাষায় বলছি। একটা ডক্টরড ভিডিও দিয়ে একটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে এভাবে অসম্মান করা এবং মহিলাদেরকে এইভাবে ছোট করা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরেকটা কথা বলি, যে উইলিয়ামস নামক একটা চ্যানেল থেকে এই ভিডিওটাকে প্রথমে আপলোড করা হয়েছে। ওই চ্যানেলে আর কোনো ভিডিও নেই। দেখুন, আমরা যারা তথ্য প্রযুক্তি নিয়ে একটু জানি, আমরা তারা বুঝতে পারছি যে স্বাভাবিকভাবেই যদি এই ভিডিওটা সত্যি হতো, তাহলে তৃণমূল কংগ্রেস বা এই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের সেই সৎসাহসটা থাকতো তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করার। সেই সৎসাহস তাদের হয়নি, কারণ তারাও জানে সস্তার চিত্রনাট্য। আইপ্যাককে যে ব্যাগ ভরে ভরে টাকাটা দিচ্ছেন, আপনাদের কয়লা গরু চুরি করার টাকা, তারপরে এই সস্তা এডিটিং করছে, যেটা একজন যে কেউ সাধারণ মানুষ থেকে বুঝতে পারবে লিপসিংটা পর্যন্ত করতে পারেনি। এরকম একটা ফেক ভিডিও বানিয়ে আপনারা নাটকবাজি করছেন। আরেকটা কথা বলি, কেন উইলিয়ামসকে ব্যবহার করা হয়েছে? এই অ্যাকাউন্টটাকে ব্যবহার করা হয়েছে যাতে ভিপিএন ইউজ করে একটা অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গার আইপি ইউজ করে ধরা না যায় যে কে পোস্ট করলো। আমি আবার চ্যালেঞ্জ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বুকের পাটা থাকে, যদি শিরদাঁড়া থাকে, ওই ফেক ভিডিও, বলছি না এখানে ফেক, ওই ফেক ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টে যাক এবং প্রমাণ করে দিক। আর আরেকটা কথা বলি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বলে একটা বিষয় আছে আইনে। এই উইলিয়ামস বা যে কেউ ওই ভিডিও আপলোড করেছে তাকে কিন্তু ইনভেস্টিগেশন ফেস করতে হবে, তাকে কিন্তু এক্সামিনেশন বা ক্রস এক্সামিনেশন ফেস করতে হবে। এবং রাজ্য সরকারের যদি দম থাকে না, রাজ্য সরকারের অধীনস্থ পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিক না, খুঁজে বার করুক ওই উইলিয়ামসকে, দুধ কা দুধ আর পানি কা পানি হোক। কিন্তু বিষয়টা হচ্ছে, ওই আন্দোলন বিজেপির ছিল না বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের ছিল না, ওটা ওখানকার মা বোনেদের আন্দোলন ছিল। বছরের পর বছর তারা নিপীড়ন ফেস করেছে। তারপর তারা যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা বাধ্য হয়ে বেরিয়ে এসে কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষ আজকে দেখুক এই ভাইপো বন্দ্যোপাধ্যায় নামতে নামতে কোন জায়গায় গেছে। আরেকটা কথা বলি, শেখ শাহজাহানকে মাথায় তুলে তো অনেক রেজেছে তৃণমূল কংগ্রেস। ওইখানে বেআইনি ডিস্কো কয়লার ব্যবসা হচ্ছে এই শেখ শাহজাহানের। তাহলে কি আমরা ধরে নেব যে মানি ট্রেলটা একদম ভাইপো ব্যানার্জির ওপর রয়েছে, পুরো দিকটা রয়েছে? সেই কারণেই শেখ শাহজাহানকে মাথায় তুলে নাচার পর বাঁচানোর জন্য ভাইপো বন্দ্যোপাধ্যায় এই ফেক ভিডিও নিয়ে নেমে পড়লেন, কারণ মানি ট্রেলটা আবার ধরা পড়বে। এই উত্তর তো দিতে হবে। আমরা আসবো আবার রাহুল দা। প্রথম কথা, খুব দুর্ভাগ্যজনক, শুধু নির্বাচনী প্রচারের জন্য নয় বা নির্বাচনী প্রচারের সময় নয়, এই এমন একটা ভিডিও সামনে এসছে দেবস্মিতা, যেটা শুধুমাত্র একটা ভিডিও নয়, এটা সন্দেশখালীর মা বোনদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক,
অত্যন্ত। আজকে যেভাবে দিনের পর দিন আমরা দাবি করেছিলাম এটা নাটক হচ্ছে, এটা চিত্রনাট্য সাজানো হচ্ছে, তখন বারবার প্রত্যেকে বলেছিল আমরা ভুল কথা বলছি, সব জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে এর প্রতিবাদ করেছিল। আজকে কি দেখা যাচ্ছে? আজকে দাঁড়িয়ে প্রমাণ হোক এটা ভিডিও, এটা ফেক কি না হোক নিশ্চয়ই প্রমাণ হোক। কিন্তু দেখুন অদ্ভুতভাবে রেখা পাত্র বিজেপির যে প্রার্থী সে বলছে ভয় দেখে নিয়ে এটা করা হয়েছে, আবার বিজেপির একদিক দিয়ে বলছে ফেক। তাহলে কোনটা সত্যি? ওরা তো নিজেরাও জানে না কোনটা সত্যি, ফেক ঠিক না ভয় দেখে করা হয়েছে ঠিক, ওরা নিজেরাই জানে না। উনি বলেছেন যে বিজেপির মাঝখানে বলিনি একটা ধৈর্য ধরো ভাই। সুতরাং দাঁড়িয়ে এখানে রাজ্য সরকারকে আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাহজাহানের ব্যাপারটা তড়িঘড়ি হয়ে গেছে, কেন রাজ্য পুলিশের হাতে দেওয়াই হয়নি, সোজাসুজি সিবিআই। ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী আজকেও এখানে সিবিআই চাইছে, সোজাসুজি সিবিআই। জানে সিবিআই দেবস্মিতা রক্ষা কবচটা দেবে। গঙ্গাধর কয়ালের যে বক্তব্য ভিডিওতে পোস্ট করা হয়েছে, যে গঙ্গাধর কয়াল নিজে বলছেন যে তার স্বর বিকৃত করা হয়েছে, তিনি সিবিআই তে অভিযোগ জানাবেন বলে দিয়েছেন। আমি না মাঝখানে বলি, আমি মাঝখানে বলে কথা বলবো, আমি শেষ করে বলো, আমি তারপরে বলো তুমি। আজকে দাঁড়িয়ে সেখানে শুভেন্দু অধিকারী বারবার বলছে সিবিআই সিবিআই সিবিআই, রাজ্য পুলিশের কথা নিয়ে বলছে না, রাজ্য পুলিশের অপদার্থতা নিয়ে বলছে না। যারা বারবার রাজ্য পুলিশের অপদার্থ দিয়ে প্রশ্ন করে তারা রাজ্য পুলিশের নাম মুখে আনছে না, কারণ জানে রাজ্য পুলিশ জানেই এই তদন্ত হবে ভয়ঙ্কর। সিবিআই দাঁড়িয়ে সিবিআই রক্ষা কবচ, সিবিআই বারবার বিজেপি একটা সিস্টেম কনসার্নে পরিণত হবে এবং এরা প্রমাণ করবে এটা ফেক। সুতরাং বাংলার মানুষ দেখতে পাচ্ছে মহিলাদের সাথে কি হচ্ছে। এই ভিডিও ভাইপো বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্স করে পাবলিশ করেছেন, তার মানে উনি নিশ্চয়ই জানেন এই উইলিয়ামসটা চ্যানেলটা কে চালায় বা এই উইলিয়ামসকে উনি চেনেন। এইবার যেহেতু এই ফেক ভিডিও ভাইপো বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাবলিশ হয়েছে, দাঁড়ান, তাহলে তারা পরিষ্কার যাক না কোর্টে, তারা রাজস্বের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে পরিষ্কার মামলা করতে পেরেছে যাতে সিবিআই এই শাহজাহানের কেসটা হ্যান্ডেল না করে। তাহলে এই সুপ্রিম কোর্টেই তারা পরিষ্কার এফিডেভিট করে 65B সার্টিফিকেট দিয়ে বলে দিক যে এই ভিডিওটা ফেক নয়। শাহজাহান বাহিনীর সাথে বিলকিস বানুকে যে ধর্ষণ করেছিল তাদের যারা সংবর্ধনা দিয়েছিল বা ব্রিজভূষণকে যারা সংবর্ধনা দিয়েছিল তাদের লড়াই চলছে 20 মিনিট ধরে। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে আমি একটা প্রশ্নে অভ্রর সাথে একমত। প্রথম এটা জনসভায় দেখালেন কেন? কী কারণে জনসভায়? আসলে গোটা রাজ্যের কাছে শাহজাহানের ঘটনা তৃণমূল কংগ্রেসকে, বিজেপি শুধু শাহজাহান বলছি, আমি শুধু শাহজাহান বলছি না, শিবু বলছি, উত্তম বলছি, সবটা নিয়েই বলছি। তো গোটা রাজ্যের কাছে সন্দেশখালী নিয়ে ঘটনা তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দিয়েছে এবং সেই কারণে আমি অভ্রর সাথে এইটুকু একমত যে ওইটা কেন জনসভায় দেখালেন? কোর্টে যান না পরিষ্কার, কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো। একই ঘটনা ঘটিয়েছেন, চম্পলা সর্দারকে তুলে নিয়ে এসেছিলেন এই মমতা ব্যানার্জি, চম্পলা সর্দারকে নিয়ে এসে বলেছিলেন সিপিআইএম রেপ করেছে। তারপর চম্পলা সর্দার কি বলল? আজকে তাপসী মালিকের মা কি বলছে, বাবা কি বলছে? তাপসী মালিককে সামনে নিয়ে এসে সুরিত দত্তের মতো একজন মানুষ, কি অবস্থা হলো সুরিত দত্তের? সুরিত দত্ত মারা গেলেন কদিন আগে। অনেক নোংরামো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, অনেক নোংরামো হয়েছে। আসলে শাহজাহানের টাকা ভাইপোর ঘরে গেছে, শাহজাহানের টাকা ভাইপোর ঘরে গেছে বলে আজকে ভাইপো নেমে পড়েছে শাহজাহানকে বাজাতে। আমি বলছি তৃণমূল কংগ্রেস দুকান কাটা নির্লজ্জ বেহায়ার দল, নাহলে এখন ভাষণ দেওয়া, টিভিতে ভাষণ দিতে না, বলিনি কথাটা আমি, কিন্তু নির্লজ্জ বেহায়া বলে এখনো টিভিতে এসে ভাষণ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ সামনে এসেছে, ভুরি অভিযোগ সামনে এসেছে, আন্দোলন আমরা দেখতে পেয়েছি। আর ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের তরফ থেকেও যে 800-র উপর জমি ফেরত দেওয়া হয়েছে, যেখানে ক্যাম্প করে অভিযোগ জমা নেওয়া হয়েছে। তারপরও এই যে ভিডিও সামনে এসেছে যা ঘিরে একেবারে চাপানোতর তুঙ্গে, যেখানে বিরোধীরা বলছে যে স্রেফ রাজনীতি করার জন্য এই ভিডিও সামনে আনা হয়েছে। কালবাদ পরশু ভোট রয়েছে, তৃতীয় দফার ভোট, তার আগে সন্দেশখালীর এই ভিডিও রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। আমি এখান থেকে মহানন্দাদির কাছে আসতে চাইবো। মহানন্দাদি, এই ভিডিও কার ক্ষতি কার লাভ সে তো পরের বিষয়, কিন্তু এত অভিযোগ আমরা দেখেছি, আন্দোলন দেখেছি, ভুরি অভিযোগ, জমি জবরদখল থেকে শুরু করে অত্যাচারের এত অভিযোগ, মানুষ সন্দেশখালীর সাধারণ মানুষ যারা অভিযোগ করেছেন তারা কি বিচার পাবে? দেখো, রবীন্দ্রনাথের নৈবেদ্য কবিতায় আছে, শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন দেখিতে দেখিতে আজ ঘিরিছে ভুবন, দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষ তার, শান্তিময় পল্লী যত করে ছারখার,
সত্যি শান্তিময় পল্লী কিন্তু ছারখার হয়ে যাচ্ছে এই কয়েকটা ঘটনার জন্য। আমি বলছি না যে সারা জায়গাতেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে, কিন্তু এই প্রশ্নটা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস নয়, প্রশ্নটা হচ্ছে প্রশাসনের। প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষকে, নারীদের সুরক্ষা দেওয়া। এখানে এই সন্দেশখালির মতো ঘটনা যে পশ্চিমবঙ্গে ঘটেছে সেটা সত্যি কি মিথ্যে, ভিডিওটা ফেক কি নয়, সব বিচারাধীন, এই নিয়ে ডিবেট চলবে। কিন্তু আমরা সবাই টিভির পর্দায় যে মানুষগুলোর আরতি দেখেছি, যে অভিযোগ দেখেছি, সেগুলো যে সর্বৈব মিথ্যে এটা শাসক দলও মানতে পারবে না, এবং তারা স্বীকারও করেছে, যার জন্য তারা ক্যাম্প বসিয়েছে এবং তারা এটাও অ্যাডমিট করেছে যে অভিযোগ জমা পড়ছে। তারপর এই ভিডিও নিয়ে এই আলোচনা, দেখো পৃথিবীর সমস্ত বড় বড় দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ ডেভেলপমেন্ট করে কোথায় পৌঁছে যাচ্ছে, আর আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ফেক ভিডিও বানাচ্ছি। এইসব নিয়ে, রাজনীতি নিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা হারিয়ে যাচ্ছে। আরও অনেক ইস্যুস আছে। বলো তো এই প্রচণ্ড গরমে এনভায়রনমেন্ট নিয়ে কটা আলোচনা হয়? কোন নেতা এটা নিয়ে পার্লামেন্টে চেঁচামেচি করেন? বা এই যে 2014 থেকে 23-এর মধ্যে শ্রমিকদের প্রকৃত মজুরি বাড়েনি, এটা নিয়ে কটা আলোচনা হয়? প্রবীণদের মেডিকেল ইন্স্যুরেন্সে যে ভারত কত পিছিয়ে রয়েছে, এটা নিয়ে কত আলোচনা হয়? কাজেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে কিন্তু একটা জিনিস, সেটা রাজধর্ম। যে পার্টি আসুক না কেন তার দায়িত্ব উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া, কিন্তু এই ভোটের আবহে আমরা সেগুলো পাচ্ছি না। বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় দফার ভোট যেদিনকে একেবারে অস্ত্র ভান্ডার উদ্ধার হলো, বিদেশি অস্ত্র উদ্ধার হলো, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট হোক বা তৃতীয় দফার ভোটের আগে সন্দেশখালি আলোচনার শিরোনামে। 2016-র পুরো প্যানেল বাতিল। 2016-য় অর্থাৎ যে প্যানেল ছিল সে বাতিল হয়ে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশ বহাল ছিল সুপ্রিম কোর্টে আমরা জানি, এবং 26,000-এর যে চাকরি বাতিল তাও আপাতত বহাল সুপ্রিম কোর্টে। কিন্তু এবার প্রশ্ন হলো 2014-র টেট, সেখানে যোগ্য অযোগ্য কারা, সেই প্রশ্ন এবার তুলে দিল হাইকোর্ট। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দিতে পারবে সেই তালিকা, কারা যোগ্য কারা অযোগ্য, অর্থাৎ সেই যোগ্য অযোগ্যদের নিয়ে এবার প্রশ্ন উঠল। সরাসরি নিউজরুম থেকে আমার সঙ্গে সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, সেই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী কারা যোগ্য কারা অযোগ্য, সেটা 2014 টেটের ক্ষেত্রেও একই প্রশ্ন। দেখো, কার্যত একই প্রশ্ন। তার কারণ হলো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি সেই একই প্রশ্ন করেছেন যে 2014 সালের যে টেট হয়েছিল সেই টেটেও কিন্তু অভিযোগটা একই, যে এক্ষেত্রেও অভিযোগ করা হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে সিবিআই এর তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করেছে যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং কারা যোগ্য ছিল কারা অযোগ্য ছিল সেই বিভাজন করা বা সেই পার্থক্যটা করা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সম্ভব হয়নি। ফলে তো কলকাতা হাইকোর্ট প্রশ্ন করছে যে কলকাতা হাইকোর্ট যদি প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলে যে যোগ্যদের জন্য এবং অযোগ্যদের জন্য আলাদা আলাদা তালিকা পেশ করার জন্য, সেটা করা আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে সম্ভব কিনা সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। তার পাশাপাশি তার প্রশ্ন হচ্ছে যে এই মামলার যখন শুনানি হবে তখন এই সমস্ত বিষয়ের সঙ্গে এটা নিয়েও আলোচনা হবে যে এই যে প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতি 2014 সালের কেটে যে দুর্নীতি, এই দুর্নীতির ক্ষেত্রে যে অভিযোগ করা হচ্ছে, সিবিআই তারা অভিযোগ করছে দুর্নীতি হয়েছে, তারা অভিযোগ করছেন যে এখানে ব্যাপক অনিয়ম হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও এই ভাগটা করা সম্ভব হচ্ছে না। সেখানে এই গোটা নিয়োগ প্রক্রিয়ার বা এই গোটা টেটের তার যে বৈধতা, সেই বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্ট যখন এই স্কুল সার্ভিস কমিশন নিয়ে তার রায় দেয় সেই সময় সেই রায়ে বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে এখানে চাল থেকে কাঁকর আলাদা করা সম্ভব হচ্ছে না, এবং সেই কারণে যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও বাদ দিতে হয়েছে, এবং কার্যত অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যরাও বাদ পড়ে থাকতে পারে, এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ফলে তো তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বারবার কলকাতা হাইকোর্ট চাওয়ার পরেও তারা প্রায় 5,500 জনের একটা অযোগ্যদের লিস্ট কলকাতা হাইকোর্টে দিয়েছিল, কিন্তু তার পাশাপাশি বাকি যে সংখ্যাটা ছিল যেটা প্রায় 21,000, সেই সংখ্যক যারা চাকরি প্রাপক
তারা যে যোগ্যভাবে চাকরি পেয়েছে সেটা বলা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব হয়নি, এবং তারা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছেও আগে বলতে পারেনি। এখন তারা, তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং গতকাল থেকেই তারা সম্প্রতি তাদের সম্পূর্ণ অবস্থান পাল্টে নিয়েছেন, এবং তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ করতে পারেন কারা যোগ্য এবং কারা অযোগ্য। ফলত এটাই তো প্রশ্ন উঠছিল যে স্কুল সার্ভিস কমিশন তারা যদি যোগ্যদের চিহ্নিত করতে পারে, কার্যত স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি একেবারে ডিগবাজি খেয়েছেন কারা যোগ্য এবং যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব তিনি বলেছেন। আর এবার সর্বোচ্চ আদালতে কি অবস্থান নেবে এসএসসি? আদৌ কি তারা যোগ্য অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে? প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগ্যাল সেল করেছে বিজেপি। উল্টো দিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কি অবস্থান নেবে এসএসসি? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে এসএসসি। হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি তা কি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন? এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এসএসসির কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, ওই মার্কশিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? জানি কয়েকদিন আগে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্যান। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এই পরিস্থিতিতে সোমবার এসএসসির অবস্থানের দিকে তাকিয়ে চাকরিহারারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তিনি যোগ্য চাকরিহারাদের পক্ষে। দিদি, আপনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান, যে সত্যি আপনি দরদি, তাহলে আগামীকাল আপনার যে এই রাজ্যেরই স্কুল সার্ভিস কমিশন যে যারা শিক্ষক নিয়োগ করে তাদেরকে বলুন যে অবিলম্বে যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, আর আমরা যারা আমাদের কাছে কোথাও অভিযোগ নেই, আমাদের আলাদা করুন। এইটাই আমাদের কাছে প্রত্যাশা। কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা ছিল না যদি এসএসসি অনেক দিন আগেই একটা পরিষ্কার যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এখনো চাকরি করছে। প্রত্যাশা তো অবশ্যই করছি, কারণ এত আন্দোলন, এতজনের এত বড় আন্দোলন বা আমাদের যে এত বড় ত্যাগ, আমার মনে হয় না বিফলে যাবে। এসএসসি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদা দুটো লিস্ট দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী মহামান্য আদালত তার বিচার শোনাবেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ একটা ভাই বোন বিপদে বললে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে, আর সবই তো বসে আছে ভাটপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। আমাদের 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি খারিজ হয়েছে সেই ব্যাপারে কালকে শুনানি। এসএসসির কাজ নির্দিষ্ট করা কে যোগ্য আর কে যোগ্য নয়। এসএসসি এবং রাজ্য সরকার তাদের অপরাধের দায় সেটা সাধারণভাবে যোগ্য ছেলে মেয়েদের ঘাড়ে পড়ুক, এটা আমরা চাই না। আমরা প্রথম থেকে বলেছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি খারিজ হবে। মুড়ি মুড়কি একসাথে করে দেওয়া যাবে না।
এখন সব পক্ষের নজর সোমবারের সর্বোচ্চ আদালতের শুনানির দিকে। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে অভ্রর কাছে যেতে চাইবো। অভ্র, আমরা দেখলাম এসএসসি চেয়ারম্যান তিনি বেশ কয়েকদিন আগেও তিনি বারবার বলেছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া সম্ভব নয়, মানে এই বিভাজন সম্ভব নয়। এবার তিনি অর্থাৎ গত পরশুদিন তিনি বলছেন যে যোগ্য অযোগ্য চাকরিহারাদের বিভাজন সম্ভব। সত্যি কি সম্ভব চাল থেকে কাকড় আলাদা করা? না, আমি জানতাম উনি মানুষ, হঠাৎ করে উনি বোধহয় গিরগিটি রূপী হয়ে গেছেন। ঠিক আছে, রং বদলেছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, মহামান্য ক্যালকাটা হাইকোর্ট কিন্তু বারংবার যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের লিস্ট চেয়েছিল এবং যারা অযোগ্য তাদের লিস্ট চেয়েছিল। এই এসএসসি চেয়ারম্যান কিন্তু তখন সেই লিস্ট দিতে পারেননি, এসএসসি দিতে পারেনি, এবং সেই প্রেক্ষাপটে আমাদের রাজ্যের এই চোর চিটিংবাজ মন্ত্রিসভা সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করেছিল। আজকে এই সুপ্রিম কোর্টের মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ইন্টারিম স্টেজ যেটা ছিল এই মন্ত্রিসভার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের ওপর, সেটা আগামীকাল শেষ হচ্ছে। ফাপড়ে পড়ে এই মন্ত্রিসভা চোর চিটিংবাজ মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য ডিগবাজি খেতে বাধ্য হয়েছেন এসএসসি চেয়ারম্যান। আরেকটা জিনিস বলি, তারা প্রথমেই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে সেকেন্ডারি ডেটার ভিত্তিতে তারা নাকি এই চিহ্নিতকরণ করতে পারবেন। এই জিনিসটা তাহলে তারা কেন ক্যালকাটা হাইকোর্টে বলেননি? এক, আর দ্বিতীয়ত, যদি এই চিহ্নিতকরণ তারা করেন, এসএসসি তো নিজে অ্যাকিউজড, এসএসসির আধিকারিকরা নিজেরা অ্যাকিউজড, সেখানে দাঁড়িয়ে যে লিস্ট এসএসসি দেবে সেটা যে বোনাফাইড লিস্ট, সেটা কি করে আমরা বুঝবো? সেখানে যে যাদেরকে আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করেছে তাদের নাম যোগ্য বলে চালিয়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? এটা বলতে পারে এখান থেকেই প্রশ্ন যে কি এমন ঘটলো, কি এমন তথ্য এসএসসি হাতে পেল যেখানে তারা দাবি করছে এবার যে এই বিভাজন সম্ভব? আগে কি তাহলে সেই তথ্য ছিল না তাদের কাছে, নাকি ছিল? আমি বলছি যে পোল ভল্ট, জানো তো পোল ভল্ট মানে এসএসসি চেয়ারম্যান ডিগবাজি না, ওটা পোল ভল্ট বলে। ভোটের আগে ভল্ট খেয়ে নিয়েছে আর কি তৃণমূলকে বাঁচাতে। এসএসসি চেয়ারম্যান মানে নিজে কখন কি বলছেন, এসএসসি চেয়ারম্যানের মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে কি দুর্নীতির ওপর শিরদাঁড়া সোজা থাকলে ওনার রেজিগনেশন করে দেওয়া উচিত। কোনো পদে, সরকারি পদে কোনো ভালো লোকেদের চেয়ারম্যান হওয়া উচিত না যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে। আমি এর সাথে একটা কথা বলছি শুধু তোমাকে, এই যেটা নিয়ে গোলমাল হচ্ছে এই ঘটনার সময় এসএসসির ক্ষেত্রে আর এর ক্ষেত্রে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। ওএমআর শিটে যে এবিসিডি ডাক দিতে হয় তো বলে দেওয়া হয়েছিল, মানে যারা তৃণমূলের নেতাদের পার্থক বাহিনীকে ঘুষ যারা দিয়েছে, ভাইপোকে যারা ঘুষ দিয়েছে, তখন ভারতবর্ষের ক্যাপিটাল কি যারা জানে তারা লিখবেন নতুন দিল্লি, কিন্তু ঘুষ যারা দিয়েছে তারা পাটলিপুত্রতে হচ্ছে গিয়ে টিক মেরেছে। পাটলিপুত্র যারা তৃণমূলের নেতাদের ঘুষ দিয়েছে তারা লিখছে হচ্ছে পাটলিপুত্র হচ্ছে ভারতবর্ষের। এই কোর্টে এসছে। রাহুলদা মানে থেমে থাকো, একটু থেমে থাকো। 50 কোটি খাটের তলায়, আর খেলনাটা বাদ দিলাম। আমি বলছি যে খেলনাটা বাদ দিলাম 50 কোটিটা বললাম, শুনে বলেন একটু। আমি বলছি আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে ভুসির সরকার, সেই কারণে ওরা আটা আর ভুসিকে এক করতে আলাদা করে দিচ্ছে। আমি বলছি যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে, কিন্তু অযোগ্যদের বিনিময় নয়, অযোগ্যদের চাকরি যাবে। কিন্তু রাহুল দা এও তো ঠিক কথা, যদি এই তথ্য থাকে তাহলে হাইকোর্টে কেন দিতে পারলো না, সুপ্রিম কোর্টে কি দিতে পারবে? না, প্রথম কথা এখানে বলা ভালো যে এসএসসি ব্যাপারটা এসএসসি বুঝবে। এসএসসি একটা স্বয়ংসম্পূর্ণ সংস্থা, কিন্তু রাজ্য সরকার তো এতগুলো চাকরিতে চলে গেল, বাতিল হয়ে গেল, রাজ্য সরকার তো দায় এড়াতে পারে না। খাটের তলায় বলো অর্পিতার খাটের তলায় এসএসসি একটা কথা বলে না রাহুল দা শুনলাম তো ওদের কথা। না বলো এসএসসি একটা 5ই ডিসেম্বর এবং একটা 20 ডিসেম্বর দুটো এফিডেভিট জমা দিয়েছিল। সেটা হয়তো ত্রুটিপূর্ণ ছিল, যারা কোর্ট মানেনি, বলেছে কোর্টেরা সন্তুষ্ট হয়নি, কিন্তু লিস্ট এসএসসি দিয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের দেশে স্পিরিট অফ জাস্টিস বলে যদি 20টা নিরপরাধ লোক বেরিয়ে যায় অপরাধ করে, একজন মানে নিরপরাধ মানুষকে সাজা না পায়, এটা আমাদের স্পিরিট অফ জাস্টিস বলে। অপরাধ যদি 20টা বেরিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আজকে যে ঢক্কানিরাত করে সিবিআই ইনভেস্টিগেশন হলো, এত বড় একটা ইনভেস্টিগেশন হলো, এত কিছু করা হলো অযোগ্যদের বাছাই করার জন্য, সেখানে এমন লিস্ট দিল যে পুরো যোগ্যতার চাকরি চলে গেল। দিয়েছিল, কিন্তু আমরা এসএসসি চেয়ারম্যান এবিপি আনন্দকেই বলেছে যে এই যে বাকি যারা রয়েছে তারা কি যোগ্য, তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন যে না সেটা সার্টিফাই করতে পারবো না। তাহলে কি দাঁড়ায়? এটা এসএসসি চেয়ারম্যান বলতে পারবে, এসএসসি চেয়ারম্যান না, এসএসসি চেয়ারম্যান বলতে পারবে। তৃণমূল আগে বারবার পৌঁছে দিয়েছে, মাঝে বিকাশ ভট্টাচার্য দিয়ে, কিন্তু সেই জায়গা থেকে রাহুল দা রাজ্য সরকার কি দায় এড়াতে পারে? এতগুলো মানুষের চাকরি চলে গেল। বিকাশ ভট্টাচার্য প্যানেলে বলে পুরো প্যানেল বাতিল করা হোক, এই সিপিএম কে বলছে। আমি মহানন্দাদির কাছে যেতে চাইবো। মহানন্দাদি, এই রাজ্য সরকার এবং এসএসসির যে অবস্থান তার জন্য এতগুলো মানুষের চাকরি চলে যাবে, কথাটা হচ্ছে গিয়ে যদি এই দুর্নীতি না হতো তাহলে তো এতগুলো মানুষের চাকরি যেত না, যেখানে এই যোগ্য চাকরি প্রার্থী কারা, অযোগ্য চাকরি প্রার্থী কারা, সেই বিভাজনের জায়গায় আসতো না। দেখো, এসএসসি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা
এটা কেন তৈরি হয়েছিল? তার কারণ যাতে সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না থাকে, এজন্য এটা তৈরি করা হয়েছিল। একটা স্বচ্ছভাবে নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার প্রভাব শুধু বর্তমান প্রজন্মকে নয়, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই চাল আর কাঁকড়ের কথা আসছে না, যদি অতিরিক্ত কাঁকড় হয়ে যায় সেখান থেকে তো চাল থেকে সেটা বাঁচা যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিজেপির যখন লিগ্যাল সেলের কথা উঠলো তখনই কেন এটা বলা হলো যে অযোগ্যদের তালিকা বা যোগ্যদের তালিকা আলাদা করে পেশ করা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একটা কথা বলছি যে এই আন্দোলনরত, এতদিনের ধরে আন্দোলনরত যে শিক্ষকেরা, এদের কিন্তু স্কুলে পড়ানোর কথা। স্কুলের অবস্থা, পড়াশোনার হার এবং শিক্ষা ব্যবস্থার এত ক্ষতি হচ্ছে, পড়ুয়াদের ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হচ্ছে, তারা আন্দোলন করছে। এবং এই যে জিনিসটা পেশ করা হবে, আমার তো ভয় হচ্ছে যে এই অযোগ্যদের তালিকার মধ্যে কোনো যোগ্য চাকরি না চলে, যেখানে স্কুলের একটা সমস্যা হচ্ছে, সমস্ত কিছু এতগুলো মানুষের চাকরি চলে যাওয়া, সেই দায় কি রাজ্য সরকার এড়াতে পারে? না, আমার দাবড়ানো বক্তব্য, যোগ্যদের চাকরি যাবে কেন? আর যদি অযোগ্যরা কোথাও ভুল হয়ে থাকে তাহলে তদন্ত করে। কিন্তু আজকে দাঁড়িয়ে যেভাবে যোগ্যদের চাকরি নেওয়া হচ্ছে, এই বারবার সিপিএম নেতারা চলে যাচ্ছে কোর্টে গিয়ে বলছে পুরো প্যানেল বাতিল করে দাও। বাংলার জনগণের মাথায় কি বিশ্ববাংলার বল লেখা আছে? সিপিএম গিয়ে বারবার কোর্টে যাচ্ছে, ঘুরি সেরে যাচ্ছে, গিয়ে এদের রাহুল দা কারা তৃণমূল না, এরা পাঁচ খান দাদা সেটা বলুন। রাহুল দারা মনে করেছে বোধহয় পশ্চিমবাংলার জনগণের মাথায় বিশ্ববাংলার বল লেখা আছে। মহরমপুর জিতছি, মুর্শিদাবাদ জিতছি, সুজনদা জিতছে, পার্লামেন্টে গিয়ে তৃণমূলকে বাজাবে। দুর্নীতির পরিমাণ 1000 কোটি টাকার উপরে, এরা 1000 কোটি টাকার উপরে বাজার থেকে তুলেছে চাকরি বিক্রি করে। এই উত্তর তৃণমূল সরকারকে দিতে হবে এবং এন্টার মন্ত্রিসভা কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজকে এখানেই শেষ করলাম। এরপর দেখুন সাতটায় বাংলা অনুসোয়া এবং সৌমেনের সঙ্গে। নজর থাকুন এবিপি আনন্দে।